স্যার আমি নিজেও ক্লাসে আমার সঙ্গে দেখা হবে, কথা হবে। তাহলে আমরা এখন অঙ্কে চলে যাচ্ছি। 20 নম্বর অঙ্ক। অঙ্ক নাম্বার 20, বিষয় হচ্ছে ক। কতে বলছে প্রারম্ভিক মূলধন নির্ণয়। প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। এটা আমরা চার্ট আঁকাতেও পারি, চার্ট না আঁকালেও কোনো সমস্যা নাই। চার্ট যদি আঁকাই তাহলে আমরা তিনটা ঘর করব, তিনটা কলাম করব, তিনটা। একটা হচ্ছে তারিখ, আর একটা হচ্ছে বিবরণ, আর একটা হলো টাকা। এই তিনটা চার্ট না আঁকালে কোনো সমস্যা নেই, কারণ হিসাব বিজ্ঞানের ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি এই প্রারম্ভিক মূলধন নির্ণয় করার কোনো চার্ট নির্ধারিত করে দেয়নি। কাজেই আরেকজন যদি বলছে প্রারম্ভিক, প্রারম্ভিক বলতে আমরা বুঝাবো প্রথম দিন, বছরের প্রথম দিন কোন দিন, যেদিন সে ব্যবসা শুরু করছে সেই দিন। 2019 সালের জুন মাসের 1 তারিখ, 2019 সাল জুন মাসের 1 তারিখ, এই তারিখটাকে আমরা বলবো প্রারম্ভিক, মানে প্রথম দিন ব্যবসা শুরু করার। তাহলে জনাব চন্দ্রলাল 2019 সালের 1 জুন তারিখে নগদ 50,000 টাকা এবং 10,000 টাকার ব্যক্তিগত ঋণ 30,000 টাকা নিয়ে উনি ব্যবসা আরম্ভ করলেন। এই হচ্ছে ব্যাপার। তাহলে তো এক লাইন লিখলেই শেষ হয়ে যায়। দেখো ঋণটা আমরা কিন্তু হিসাব করতেছি ব্যবসা, লন্ডন চন্দ্রলাল যে ব্যবসাটা শুরু করবে আমরা সেই ব্যবসার কিন্তু হিসাব রাখবো। চন্দ্রলাল তার নিজের কাছে টাকা ছিল 50,000, এইটা প্লাস সে এক জায়গা থেকে লোন নিছে, বলছে যে এই লোনটা আমি ব্যক্তিগতভাবে শোধ করব। ব্যবসার টাকা থেকে শোধ করার সে গ্যারান্টি দেয়নি। তাহলে ব্যক্তিগত ঋণ 10%, ব্যক্তিগত ঋণ কিন্তু নট ঋণ, ব্যক্তিগত ঋণ মানে পার্সোনাল লোন। এটা সে যখন ঋণটা নেয় তখন সে গ্যারান্টি দিচ্ছে যে আমি নিজে এটা শোধ করবো, ব্যবসা থেকে না। কাজে ব্যবসাতে কিন্তু এই ঋণ সংক্রান্ত কোনো কথা আসবে না। তাহলে ব্যবসাতে কি টাকা আসলে নগদ টাকা, নগদ টাকা, তার ব্যক্তিগত টাকা 30,000, আর সে লোন নিছে হচ্ছে 30, ব্যক্তিগত ঋণ 50,000, ব্যক্তিগত টাকা 50,000 আর ঋণ নিছে হলো 30,000। এই দুইটা মিলে তার ব্যবসাতে বিনিয়োগ হচ্ছে 80,000 টাকা। এটাই শেষ। যদি ঋণটা ব্যক্তিগত শব্দটা না বলতো তাহলে কিন্তু পুরো উত্তরটা একটা আলাদা হতো। তাহলে আমাদের একটা সূত্র প্রয়োগ করতে হতো যে একটা নির্দিষ্ট ডেটের সম্পত্তির যোগফল বিয়োগ দায়, তাহলে হচ্ছে মূলধন। কিন্তু এখানে চন্দ্রলাল পুরোটাই সে কিন্তু ব্যক্তিগত টাকা দিচ্ছে আর লোন করছে, বাট বলছে লোনটা আমি শোধ করবো, ব্যবসা থেকে শোধ করবো না। কাজে এটাও তার ব্যক্তিগত টাকা হিসেবে গণ্য হবে। দুটো মিলে 80,000 টাকা সে ব্যবসাতে বিনিয়োগ করছে। শেষ, এক লাইনই শেষ। এটা 2 লাইন বা 3 লাইন করার কোনো সুযোগ নাই। তো ঠিক আছে, এটুকু উঠায় নাও। 1 নাম্বার প্রশ্ন উত্তর শেষ। খতে জাবেদা করবো আমরা। না না না, আমি তো বেসিকে 100 কিছু করে শেষের দিকে এটা আমরা তো করে পাঠাবো ভাই, এটা হচ্ছে নিমজ্জিত ব্যয়, এটা হচ্ছে নিমজ্জিত ব্যয়, এটা আমাদের বুঝছে 9720 9720 করে 2,500 রোগী পাইছে, ওখানে আমি কাজ করি হয়তো প্রায় 1 টাকা লাভ করে 2,500 রোগী 100 হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক জি, গেছে 100 গেছে। আচ্ছা ভাই, ঠিক আছে, ক্লাস নিচ্ছি, ক্লাসে আসবো, ভার্চুয়াল ক্লাস। বেসিক স্যার দেখেন, বেসিক স্যার আপনি একজন রেট দিছে 87 কত টাকা বিক্রি সঙ্গে সঙ্গে 1 লাখ কত হতো রেট, মানে ইয়েছে সঙ্গে সঙ্গে বিক্রি না বাইক তো একদম ইউজ। তো ঠিক আছে বাবা, তারপর হচ্ছে খ নাম্বার, এখানে দেখা যাচ্ছে সুমন, খ নাম্বার হচ্ছে জাবেদা। জাবেদার উপরে আমরা একটা চয় শিরোনাম লিখতে পারি যে কার জাবেদা এটা, জনাব চন্দ্রলাল
ব্যবসার যদি নাম থাকে তাহলে আমরা ব্যবসার নামটা ইউজ করব, তো ব্যবসার নাম নাই তাহলে আমরা বলতে পারি জনাব চন্দ্রলাল এর জাবেদা। তো জাবেদার একটা কলাম আছে, নির্দিষ্ট কলাম, তাহলে আমরা সেই কলামটা আঁকায় নেব সুন্দর করে। জাবেদার যে কলামটা আছে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি কর্তৃক প্রণীত 5 কলাম বিশিষ্ট জাবেদার যে নির্ধারিত ঘর সেটা আঁকাতে হবে। তারিখ, হিসাবের শিরোনাম, হিসাবের শিরোনাম আমাদের এখানে ব্যাখ্যা করতে বলে নাই, সেই জন্য আমরা ব্যাখ্যাটা লিখলাম না। তাছাড়া লিখতাম যে হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা, কিন্তু আমাদের করণীয়তে বলছে যে ব্যাখ্যা ব্যতীত, ব্যাখ্যা করতে বলেনি, তো সেই জন্য আমরা ব্যাখ্যাটা লিখলাম না। সূত্র নাম্বার, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো ঠিক আছে, এগুলো জাবেদার চারটা আঁকায় নিলাম, তোমরাও আঁকায় নাও। আমাদের এখানে জাবেদা হবে 1 2 3 4 5 6টা জাবেদা হবে। জাবেদাগুলো একটু বড় বড় হবে বাবা, একটু বড় বড় হবে। 2019 সালে জুন মাসে সে ব্যবসা শুরু করছে হচ্ছে 1 তারিখ। 1 তারিখ, তারিখটা দিয়ে নাও সুন্দর করে, ঘর একায় তারিখটা দিয়ে নাও। তাহলে জাবেদা করতে করতে আমরা এখানে ভ্যাটের বিষয়টা কিন্তু ক্লিয়ার করবো। আমার মনে হয় যে এখান থেকে যদি তোমরা একটু মনোযোগী হও, ভ্যাটটা ক্লিয়ার হয়ে যাবে। ভ্যাট, তাই জনাব চন্দ্রলাল 2019 সালের 1 জুন তারিখে নগদ 50,000 টাকা আর 30,000 টাকা 10% ব্যক্তিগত ঋণ নিয়ে সে ব্যবসাটা আরম্ভ করলো। তাহলে ব্যবসাতে কি, স্যার হ্যাঁ বলো, কারো কোনো প্রশ্ন? বলতেছি যে প্রশ্নতে 2 5 12 18 কি রে, আরেকবার বলো। প্রশ্নতে 2 5 12 18 তারিখের কথা বলছে, 1 তারিখের কথা বলেনি তো। না না, আমরা সবগুলোই জাবেদা করবো, কারণ আমরা তো শিখবো। মাত্র দেখো যে 6টা জাবেদা, ও, 6টার মধ্যে তুমি 2টা বাদ দেওয়ার কি দরকার, কারণ আমাদের তো শেখার টাইম। পরীক্ষা হলে আমরা যে কটা বলবো সে কটাই লিখবো এখানে। কিন্তু প্রশ্ন যদি এরকম থাকে, তার কিন্তু প্রশ্ন যদি এরকম থাকে তাহলে এরকম করে খালি আমাকে বলতে দাও, প্রশ্ন এরকম থাকলে তুমি এরকমই উত্তর দিবে পরীক্ষার খাতায়। পরীক্ষার খাতায় তুমি করবে হচ্ছে প্রশ্নের উত্তরে উত্তর তৈরি করবে, তোমার বেশি করার দরকার নেই, কমও করবে না। কিন্তু এখানে যেহেতু একটা ক্লাস, আচ্ছা স্যার, আমি সবগুলো জাবেদাই করবো। তাহলে একটা আচ্ছা স্যার। নগদ টাকা, নগদ, নগদান, ডেবিট 80,000 টাকা একসাথে, আর এই টাকাটা দিচ্ছে ব্যবসার মালিক, তাহলে মূলধন ক্রেডিট, মূলধন ক্রেডিট, নগদান ডেবিট, মূলধন ক্রেডিট, শেষ। ব্যাখ্যা লেখার দরকার নাই, পুরো টাকাটা ব্যবসার মালিক দিছে, অন্য কারো থেকে ধার করে নিলেও সেখানে সে ব্যক্তিগত গ্যারান্টি দিছে, সেটা ব্যবসার ধার না। নগদান ডেবিট, মূলধন ক্রেডিট, নগদানটা বাম দিকে থাকবে আর মূলধনটা একটু ডান দিকে থাকবে। ডেবিট এবং ক্রেডিট লেখা এই দুটো অত জরুরি না, কিন্তু ডান বামটা কিন্তু জরুরি, ডান এবং বাম এটা জরুরি। এই তো, তারপর আছে 2 তারিখ, 2 তারিখ, 2 তারিখটা নিয়ে আমরা একটু ভালো করে দেখি। পণ্য ক্রয় 10,000 টাকা, 15% হারে ভ্যাট দেওয়া হয়েছে। পণ্য ক্রয় 10,000 টাকা, 15% হারে ভ্যাট দেওয়া হয়েছে। তাহলে ক্রয় তো সবসময় ডেবিট হয়, আমরা এখানেও লিখে ফেললাম ক্রয় ডেবিট। কত টাকা কিনছে? 10,000 টাকা, 10,000 টাকা। তারপরে ভ্যাট দিছে এই 10,000 টাকার উপর, তাহলে ভ্যাটটা আমার থেকে চলে যাচ্ছে, তাহলে শিরোনাম হচ্ছে ভ্যাট চলতি হিসাব, ভ্যাট চলতি হিসাব, ভ্যাট চলতি হিসাব ডেবিট। তাহলে কত টাকা হচ্ছে? 10,000 টাকার উপরে দিছে হলো 15%, 15%, তাহলে 1,500। তাহলে ভ্যাট চলতি হিসাব ডেবিট হচ্ছে 1,500। দুইটা মিলে যেহেতু ধারে কিনে নাই, নগদে কিনছে, তাহলে নগদান ক্রেডিট 11,500 টাকা। এটা একটা জানতে হবে। তাহলে ক্রয় ডেবিট, ক্রয়ের উপরে যে ভ্যাট দিলাম, ভ্যাটটা আমি দিচ্ছি, আমি প্রদান করতেছি, আমার সম্পত্তি কমে যাচ্ছে, তাহলে ভ্যাট চলতি হিসাব ডেবিট। ক্রয় ডেবিট হলে ভ্যাটও ডেবিট, সোজা হিসাব। বিক্রয় ক্রেডিট, তাহলে ভ্যাট ক্রেডিট। ক্রয় বিক্রয় যেদিকে থাকবে ভ্যাটটাও সেদিকে থাকবে। তাহলে ক্রয় ডেবিট 10,000 টাকা, ভ্যাট চলতি হিসাব ডেবিট 10,000 টাকা, 1,500 টাকা, 10,000 টাকার 15%, তাহলে 1500।
আর দুইটা মিলে আমি টাকা দিচ্ছি নগদান হিসাব ক্রেডিট 11,500 টাকা। ভ্যাটটা কিন্তু দুই ভাবে থাকে, আমরা যখন লেনদেনগুলো জাবেদাভুক্ত করব তখন ভ্যাটটা দুই ভাবে থাকবে, একটা অন্তর্ভুক্ত একটা বহির্ভুক্ত। যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে বলা থাকবে ভ্যাট সহ পণ্য ক্রয়, এখানে কিন্তু ভ্যাট সহ বলা নেই, এখানে বলতেছে যে পণ্য ক্রয় 10,000 টাকা, তাই ক্রয়ের মধ্যে কিন্তু ভ্যাট নেই, ক্রয়টা 10,000 টাকাই, ক্রয় ডেবিট 10,000। আর 15% হারে ভ্যাট দেওয়া হয়েছে, তাহলে কার উপর দেওয়া হয়েছে 10,000 টাকার উপরে, 10,000 টাকার উপরে 15%, তাহলে ভ্যাট চলতি হিসাবে হলো 1,500 টাকা। দুইটা মিলে আমি দোকানদারকে মহাজনকে দিলাম 11,500 টাকা। এর পরেরটা বলছে পণ্য বিক্রয় 25,000 টাকা, নির্ধারিত হারে ভ্যাট আদায় করা হয়েছে। নির্ধারিত হার বলতে 15%। যদি ভ্যাটের কোনো রেট দেওয়া না থাকে তাহলে হবে হলো 15%। তাহলে ভ্যাট আমি যখন পণ্য বিক্রি করছি তখন আমি ভ্যাট পাইছি 5 তারিখ, তারিখ হলো 5, টাকা পাইলাম, নগদ টাকায় পণ্য বিক্রি করছি, তাহলে নগদান হিসাব ডেবিট, টাকাটা পরে বসাবো, টাকাটা পরে বসাবো। বিক্রয় ক্রেডিট, বিক্রয় ক্রেডিট দেখো বাম ডান কিন্তু ক্রয় এবং ভ্যাট বামে, নগদানটা কিন্তু ডাইনে, এখানে আবার বিপরীত, নগদানটা বামে, বিক্রয়টা কিন্তু ডাইন থেকে শুরু হয়েছে। পণ্য বিক্রয় করছে কত টাকা? 25,000 টাকা, 2,500 টাকা। তাহলে বিক্রয় যদি ক্রেডিট হয় তাহলে ভ্যাট চলতি হিসাব ক্রেডিট, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট। তাহলে 25,000 টাকার নির্ধারিত হার কত? 15%, 15%, তাহলে 3,750 টাকা, 3,750 টাকা হচ্ছে ভ্যাট। 25,000-এর উপরে 3,750, তাহলে এই দুইটা মিলে আমি নগদ টাকা পাইলাম হলো 38,750 টাকা। ব্যাস, তিনটা হয়ে গেল। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট, বিক্রয় ক্রেডিট সো ভ্যাটও ক্রেডিট, ক্রয় ডেবিট অতএব ভ্যাটও ডেবিট। নগদান হিসাবে টাকাটা আমরা সবার শেষে বসালাম, কারণ টাকাটা ক্যালকুলেশন করে যোগ করে তারপরে বসালাম। এখানে যদি আমি দুইটা মিলে 11,500, বিক্রয় ক্রেডিট 25,000, 25,000 টাকার উপরে নির্ধারিত হার, হার দেওয়া না থাকলেই 15%, তাহলে 25,000 টাকার 15% 3,750 টাকা, তাহলে ভ্যাট চলতি হিসাব ক্রেডিট 3,750 টাকা। এখানে যদি বলতো যে ভ্যাট সহ পণ্য বিক্রয় 25,000 টাকা, তাহলে কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে লিখতে হবে। কিন্তু যেটা বললাম যে পণ্য ক্রয় বিক্রয় করার সময় ভ্যাট মাঝে মধ্যে অন্তর্ভুক্ত থাকে, মাঝে মধ্যে বহির্ভুক্ত থাকে। আচ্ছা, গেল 5 তারিখ, এবার আরেকটু ক্লিয়ার হবে। এই যে 12 তারিখে, 12 তারিখে একটু ভিন্ন ভাবে বলছে। 12 তারিখে বলছে যে ভ্যাট সহ নিজামের নিকট হতে পণ্য ক্রয় 30,000 টাকা, ভ্যাট সহ নিজামের নিকট হতে 30,000 টাকার পণ্য ক্রয়, তাহলে এখানে বাকিতে ক্রয়, তাহলে আমরা টাকাটা কিভাবে বসাবো? আগে লিখে নেই, তারপর টাকাটা পরে বসাই। ক্রয় ডেবিট, কত টাকা পরে? ক্রয় যদি ডেবিট হয় তাহলে ভ্যাট চলতি হিসাব ডেবিট, টাকাটা পরে বসাবো। আর নিজাম, তাহলে পণ্যটা আমি ধারে কিনছি, কিন্তু ধারে, যেহেতু ব্যক্তির নাম আছে কিন্তু নগদ কথাটা লেখা নাই, তাহলে প্রদেয় হিসাব ক্রেডিট। এখানে বলছে ভ্যাট সহ, যেটা আমি একটু আগে তোমাদের বারবার বলতেছিলাম, ভ্যাট সহ মূল্য কত? 30,000 টাকা। তাহলে আমি যে পণ্য কিনলাম আমাকে দিতে হবে কত টাকা? 30,000 টাকা। এই 30,000 টাকা কিন্তু ভ্যাট সহ। তাহলে আমরা একটু ভালো করে বুঝি, আমি যদি পণ্য কিনি 100 টাকায়, ক্রয় মূল্য 100 টাকা হচ্ছে ক্রয় মূল্য, তাহলে ভ্যাট দিলাম কত? 15 টাকা, 15 টাকা হচ্ছে ভ্যাট। তাহলে আমার ভ্যাট সহ পণ্য ক্রয় কত? 115 টাকা, এটা হচ্ছে ভ্যাট সহ ক্রয়, হচ্ছে 15 টাকা। তাহলে ভ্যাট সহ কত হলো? 115 টাকা। এই 115 টাকার মধ্যে 100 টাকা হচ্ছে ক্রয়, আর এই 115 টাকার মধ্যে 15 টাকা হচ্ছে ভ্যাট, তাহলে একটু এই ক্যালকুলেশনটা সম্পূর্ণ আলাদা হবে বাবা। তাহলে আমরা যদি এরকম ঐকিক নিয়মে ছোট বাচ্চারা যেভাবে অঙ্ক করে সেভাবে যদি আমরা হিসাব করি, তাহলে দেখো কিরকম আসে যে ভ্যাট সহ পণ্য ক্রয়
যদি ভ্যাট সহ ক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য সমান সমান 100 টাকা। ভ্যাট সহ ক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব ভ্যাট সহ ক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ হচ্ছে 15। আর ভ্যাট সহ পণ্য ক্রয় যদি 30,000 টাকা হয়, ভ্যাট সহ পণ্য ক্রয় যদি 30,000 টাকা হয়, ভ্যাট সহ পণ্য ক্রয় যদি 30,000 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য হবে 100 গুণন 30,000 সমান দেখো তো কত আসে। 100 ভ্যাট সহ পণ্য ক্রয় 115 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। আচ্ছা, ভ্যাট সহ ক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে এটা 115। 115 দিয়ে ভাগ 100 দেখুন, 26,086 টাকা কয় পয়সা? 95 পয়সা। তাহলে তোমার 27 হবে। 27, এটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে? 26,087 টাকা। দেখো, ভ্যাট সহ ক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। ভ্যাট সহ ক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100/115। আর ভ্যাট সহ ক্রয় মূল্য 30,000 টাকা হলে ক্রয় মূল্য হবে 30,000 টাকা ভাগ 115 গুণন 100। অর্থাৎ 115 ভাগের 100 ভাগ হচ্ছে ক্রয় মূল্য। তাহলে 26,087 টাকা। এখন 26,087 টাকা যদি আমি 30,000 থেকে বাদ দেই, তাহলে আমার ভ্যাট বের হবে হলো 3,913 টাকা। এই দুইটা মিলে হচ্ছে 30,000। শেষ। তাহলে ভ্যাট সহ আর হচ্ছে হ্যাঁ সামি, হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, আমি পরে ফোন দিচ্ছি ক্লাসে। আচ্ছা, তাহলে ভ্যাট সহ যদি পণ্য ক্রয় থাকে, তাহলে কিন্তু জাস্ট 30,000 টাকাকে আমরা দুই ভাগে বিভক্ত করলাম। 30,000 টাকার বাইরে কিন্তু 1 টাকাও হবে না। আর এই জায়গাটা দেখো, ক্রয়, এখানে কিন্তু বিক্রয়। এখানে ক্রয় করছিল হলো 10,000 টাকা, ভ্যাটটা যোগ করে হলো 10,100 আর হলো 1,500, দুটো মিলে হচ্ছে 11,500 টাকা। তাহলে ক্রয় মূল্য 10,000, কিন্তু ভ্যাট সহ পণ্য ক্রয় হলে এখানে হচ্ছে 11,500। এইখানে ছিল বিক্রয় 25,000 টাকা, আর ভ্যাট আমরা ক্যালকুলেশন করে বের করছিলাম 3,750 টাকা। তাহলে ভ্যাট সহ আমার বিক্রয় মূল্য কিন্তু বেশি হয়ে গেছে। 25,000 টাকা বিক্রি করে ভ্যাট সহ আমি আদায় করলাম 38,500 টাকা। আর এখানে বলতেছে ভ্যাট সহ ক্রয় 30,000। তাহলে ভ্যাট সহ যদি 30,000 টাকা ক্রয় করে, তাহলে এই 30,000 টাকাই কিন্তু দুই ভাগে ভাগ হবে। একটা হচ্ছে ক্রয় মূল্য, একটা হচ্ছে ভ্যাটের মূল্য। 30,000 টাকার 115 ভাগের 100 ভাগ ক্রয় মূল্য, 30,000 টাকার 115 ভাগের 15 ভাগ ভ্যাট। এই, তাহলে ভ্যাট সহ পণ্য ক্রয় আর পণ্য ক্রয় করে তার উপরে ভ্যাট দেওয়া, ট্রিটমেন্ট দুইটা কিন্তু আলাদা। আরো একটা, ভ্যাট সহ জহিরের নিকট পণ্য বিক্রয় 50,000 টাকা। তাহলে 50,000 টাকার মধ্যেই কিন্তু ভ্যাট আছে, 50,000 টাকার মধ্যেই ভ্যাট আছে। 18 তারিখ, তারিখ হচ্ছে 18 তারিখ। ভ্যাট সহ জহিরের নিকটে পণ্য বিক্রয়, বিক্রয় যাবে আমরা কিভাবে দিই? জহিরের নিকট, তাহলে ধারে, তাহলে আমরা জাবেদাটা আগে লিখে নিই, টাকাটা পরে বসাই। পণ্য বিক্রয় যদি ধারে করা হয়, তাহলে প্রাপ্য হিসাব ডেবিট, তারপরে বিক্রয় ক্রেডিট, তারপরে ভ্যাট চলতি হিসাব ক্রেডিট, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট, এই হলো জাবেদা। তাহলে প্রাপ্য হিসাব কত? 50,000। জহিরের নিকটে ভ্যাট সহ পণ্য বিক্রয় 50,000 টাকা। তাহলে এই 50,000 টাকা দুই ভাগে বিভক্ত হবে। এই 50,000 টাকা বিভক্ত হবে হচ্ছে দুই ভাগে। ভ্যাট হবে 15% আর বিক্রয় মূল্য হবে হলো 100%। তাহলে 50,000 টাকা সমান 115 ভাগের 100 ভাগ, এটা হচ্ছে বিক্রয়। 50,000 টাকাকে 115 দ্বারা ভাগ করবো, 15 দ্বারা গুণ করবো।
43,478.28 হবে। তাহলে 43,478 টাকা হচ্ছে আমার বিক্রয় মূল্য। এখন তুমি এটা হচ্ছে বিক্রয়, এটা হলো বিক্রয়। আর ভ্যাট বের করবে কিভাবে? ভ্যাট বিক্রয় মূল্য কত? ভ্যাট সহ হলো 50,000, এর মধ্যে বিক্রয় করছে 43,478, তাহলে হচ্ছে 6,322 না 500, তাহলে তো 43,478 বিয়োগ 522 হবে, 6,522 টাকা। এটা হচ্ছে ভ্যাট, সেটা হলো ভ্যাট। তাহলে 43,778 যোগ হলো ভ্যাটের 6,522, এই দুইটা মিলে কিন্তু 50,000, ভ্যাট সহ 50,000। তাহলে এর মধ্যে কি আছে? বিক্রয় মূল্য আছে, ভ্যাট আছে। বিক্রয় মূল্য হচ্ছে 115 ভাগের 100 ভাগ 43,478 টাকা, আর ভ্যাট হচ্ছে 50,000 টাকার 115 ভাগের 15 দিয়ে যদি গুণন দাও তাহলে এই টাকাটা আসবে 15 ভাগ, অর্থাৎ 50,000 টাকা থেকে বিক্রয় মূল্যটা বাদ দিলে ভ্যাট হচ্ছে এটা। তাহলে বিক্রয় হচ্ছে 43,478, আর ভ্যাট চলতি হিসাব হলো 6,522, 6,522 টাকা। এই হচ্ছে ব্যাপার। তাহলে ভ্যাট সহ থাকলে আমরা একরকম করে লিখবো, আর যদি ভ্যাট না থাকে তাহলে কিন্তু এই অঙ্কটা পুরো ভ্যাটের উপরে বাবা, একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ভ্যাট 30 তারিখ, আর একটা জাবেদা আছে 30 তারিখে, আরেকটা জাবেদা আছে। আমি একটাও বাদ দিলাম না, যদি আমরা বাদ দিতাম তাহলে কিন্তু সবগুলো বিষয় আসতো না। আর এই চারটে জাবেদা করার কারণে দেখো যে এই দুটো জাবেদা কিন্তু আলাদা, এই দুইটা পরপর এই দুইটা কিন্তু একরকমের, আর এটা আর এটা এই দুইটা কিন্তু একরকম, এই দুইটা সেম, এই দুইটা আবার সেম। এখানে ভ্যাট অন্তর্ভুক্ত ছিল না, ভ্যাট ছাড়া ছিল, আর এটা ভ্যাট অন্তর্ভুক্ত ছিল। ক্লাসে কয়জন আছে? 30 জন। আচ্ছা, তো ঠিক আছে। শেষে আরেকটা এন্ট্রি আছে 30 তারিখে, পণ্য কল কবজা ক্রয় 20,000 টাকা। কল কবজা ক্রয় হলো 20,000 টাকা, এর জন্য ভ্যাট প্রদান 2,500 টাকা। তাহলে কল কবজা কিনছে 20,000 টাকা দিয়ে, আর ভ্যাট দিছে হলো 2,500 টাকা। তাহলে কল কবজা কিনছে, তাহলে কল কবজা সম্পত্তি বৃদ্ধি, তাহলে কল কবজা ডেবিট কত টাকাতে কিনছে? 20,000 টাকা, আর 2,000 টাকা ভ্যাট দিছে। তাহলে এখানে কিন্তু বিষয়টা আলাদা, কারণ কল কবজা কিন্তু আমি ক্রয় করার জন্য কিনি নাই, মানে বিক্রি করার জন্য কিনি নাই, এটা আমি ব্যবহার করার জন্য কিনছি, এটা একটা সম্পদ। তাহলে কল কবজা ডেবিট 22,500 টাকা, আর হচ্ছে নগদান ক্রেডিট 22,500 টাকা, ব্যাস শেষ। তাহলে এখানে ভ্যাট আসবে না। ভ্যাট কেন আসবে না? যে এটা একটা সম্পত্তি। তুমি যদি জলশীতল একটা শোরুম থেকে 10,000 টাকা দিয়ে যদি একটা কোর্স কেনো, এটা যদি কমপ্লিট সেট কেনো, এবং তারপর তুমি যদি 750 টাকা ভ্যাট দাও, তাহলে কিন্তু তোমার ওই কোর্স সেটের দাম হবে, কমপ্লিট সেটের দাম হবে 10,750। তখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এটার দাম কত, তুমি কিন্তু বলবে 10,750, তুমি 10,000 বলবে না, কারণ ওটা তুমি ব্যবহার করবা, ওটা তোমার কাছে একটা সম্পদ। তাহলে কোনো সম্পত্তি ক্রয় করলে কিংবা অন্য কোনো খাতে ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, এই চারটা ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, এই চারটা ক্ষেত্রে শুধুমাত্র ভ্যাটের শিরোনামটা আমরা আলাদাভাবে লিখবো, যে ভ্যাট চলতি হিসাব, ভ্যাট চলতি হিসাব, ভ্যাট চলতি হিসাব, ভ্যাট চলতি হিসাব। আর যখন আমি সম্পত্তি কিনলাম, যখন আমি নাবিক হিসেবে টাকা ব্যয় করলাম, তখন আমি ভ্যাট দেই কিংবা নেই, তখন কিন্তু আর ভ্যাটটা আলাদা করে লিখতে হবে না, শুধু কল কবজা ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, শেষ। তাহলে এই জাবেদাটা করে আমরা এইটুকু বুঝলাম যে ক্রয় এবং বিক্রয় ছাড়া অন্য আইটেমের উপরে যদি ভ্যাট নেওয়া দেওয়া হয়, তাহলে সেই ভ্যাটটা হিসেবের খাতায় আমরা আলাদা শিরোনাম দিয়ে লিখি না, তো ঠিক আছে। এখন আমরা খতিয়ানে যাচ্ছি। গ নাম্বার প্রশ্নের উত্তর খতিয়ান আকারে ফেলো 4টা খতিয়ান, 3টা খতিয়ান, ক্রয়, বিক্রয় এবং ভ্যাট, এই 3টা। খ নাম্বার, তাহলে গ নাম্বারের 1 নাম্বার খতিয়ানের নাম ক্রয় হিসাব।
খতিয়ানের নাম ক্রয় হিসাব, খতিয়ান বোধহয় 7 কলাম বিশিষ্ট। ক্রয় আছে 2 জায়গায়, তাহলে আমরা লিখবো সম্ভবত 2 লাইন। যাই হোক, তারপর ঘরটা আঁকাই নিই। একটু ঘন হলেও জাবেদা দেখে দেখে যেহেতু খতিয়ান করবো, কাজে ওই ঘরটা আমি রেখে দিছি। এর হচ্ছে খতিয়ানের চার্ট, তারিখ, বিবরণ, সূত্র নাম্বার, ডেবিট, টাকা, ক্রেডিট, টাকা, তারপরে যে ব্যালেন্স বা উদ্বৃত্ত, কি যে ডেবিট যে ক্রেডিট যে, ডেবিট যে ক্রেডিট যে। তাহলে খতিয়ানটা হচ্ছে ক্রয় হিসাব। এখানে এই জাবেদাতে যত জায়গায় ক্রয় আছে সবগুলো আমরা এখানে লিখবো। তাহলে জাবেদাতে ক্রয় আছে কোথায়? এই যে একটা ক্রয়, এই যে একটা ক্রয়, আরেকটা ক্রয় আছে এখানে, 2টা ক্রয়, তাহলে এই দুইটা জাবেদা আমরা ওখানে লিখবো। তাহলে ক্রয় আছে 2019 সালের জুন মাসের 2 তারিখ, 2 তারিখে আছে ক্রয়। ক্রয় ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা ক্রয়ের বিপরীতে কি আছে? নগদান, একটা আছে নগদান, তাহলে আমরা লিখবো নগদান। ক্রয় আছে ডেবিটে, টাকা হলো 10,000, 10,000 টাকা ডেবিট পাশে, জিরো ডেবিট পাশে। ক্রয় আছে ডেবিটে, টাকা বসালাম ডেবিটে, তাহলে ডেবিট যে 10,000 টাকা, শেষ, 2 তারিখ লেখা শেষ। তারপরে ক্রয় আছে 12 তারিখে, তারিখ দেবো 12। ক্রয় ডেবিট, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে লিখবো ক্রয়ের বিপরীতে কি আছে? প্রদেয় হিসাব। ক্রয় আছে ডেবিটে 26,087 টাকা, তাহলে 26,087 টাকা, তাহলে 26 আর 10 হলো 36,087 টাকা, শেষ। ক্রয়ের খতিয়ান করা শেষ। খতিয়ান মানে শিরোনাম অনুযায়ী এই লেনদেনগুলোকে শ্রেণী বিন্যাসিত করা। শুধু ক্রয়গুলোকে এক জায়গায় লেখা। খতিয়ান তোমাদের স্যার পড়াইছেন কিনা আমি জানি না, তো আমি প্রশ্ন অনুযায়ী উত্তর তৈরি করে দিচ্ছি। ক্রয় শেষ, ক্রয়ের জাবেদা খতিয়ান করা শেষ। তারপরে বলছে বিক্রয়। বিক্রয় আছে কয়টা? 2টা আছে বিক্রয়। এই বিক্রয় একটা, এই যে বিক্রয় একটা, 2টা বিক্রয়। তাহলে পরের খতিয়ানের নাম হবে বিক্রয়। পরের খতিয়ানের নাম হবে বিক্রয়। তাহলে এর মধ্যেই আমরা লিখবো, এর মধ্যেই লিখে নেব। ফটাফট যারা লিখতে চাও তারা পট করে লিখে ফেলবা, দেরি করা যাবে না। যখন আমরা ক্লাসে পড়াই তখন একটু অন্যভাবে পড়াবো। এই তো ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ, সামনে ফেব্রুয়ারি মার্চেই হয়তো ক্লাস শুরু হয়ে যাবে। খতিয়ানের নাম বিক্রয়, তাহলে গয়ের 2 নাম্বার এটা, এটা হচ্ছে 2 নাম্বার, ক্রয়ের সঙ্গে বি দিলাম, তাহলে বিক্রয় হয়ে গেল। খতিয়ানের নাম বিক্রয়। বিক্রয় প্রথমে 1 তারিখে নাই, 2 তারিখে নাই, 5 তারিখে বিক্রয় আছে, তাহলে এখানে ডেট দিলাম 5 তারিখ। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট। বিক্রয়ের বিপরীত পাশে আছে নগদান, তাহলে আমি এখানে লিখব নগদান। বিক্রয় আছে ক্রেডিটে, তাহলে আমি টাকা বসাবো ক্রেডিটে 25,000 টাকা, ক্রেডিট যে 25,000 টাকা। তাহলে 12 তারিখের বিক্রয়টা আমার অন্তর্ভুক্ত করা হলো, 5 তারিখের বিক্রয়টা অন্তর্ভুক্ত করা হলো, 5 তারিখ শেষ। তারপর আরেকটা বিক্রয় আছে 18 তারিখে, 18 তারিখ, 18 তারিখে আরো একটা বিক্রয় আছে। এখানে আছে জাবেদাতে বলছে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট। তাহলে বিক্রয়ের বিপরীত পাশে আছে প্রাপ্য হিসাব, তাহলে আমরা বিবরণের ঘরে লিখবো প্রাপ্য হিসাব। বিক্রয় আছে ক্রেডিটে 43,478 টাকা, তাহলে 43,478 টাকা, 43,478 টাকা। তাহলে ক্রেডিটে যোগ, তাহলে আমরা এখানে 478, আর তারপরে হচ্ছে 5 আর 3 8, 4 আর 2 6, 68,478। এই জাবেদাতে আর কোথাও বিক্রয় নাই, তাহলে শেষ। ক্রয় জাবেদা হলো, বিক্রয় জাবেদা উঠাই নাও, ফট করে উঠাই নাও। আর একটা আছে ভ্যাট চলতি হিসাবের জন্য 2 লাইন লিখবো। কি অবস্থা? ওরকমই চলছে, কমছে একটু। আরে না, ওটা ওখানে আছে, রবি এরকম রাখ। রবি আর পারবে, রবি বেশি বেসিক তো দেখেন না, বেসিক তো নাই, সেলার নাই, বাইরে
22 টাকা কত কিনতে এত দশক শত হাজার উচিত লক্ষ 47 লক্ষ 47 লাখ কিনবে 70 টাকা 10 পয়সা রেট দিচ্ছে ওই জায়গা কিস্তিতে দেওয়ার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে ওইদিকে জমা হচ্ছে না। KPCL বাড়ছে 70 80 KPCL ইউনিক হোটেল দেখো তো ENI ইউনিক হোটেল এখানে এটা ইংরেজি লেখা আছে আমরা ইংরেজি লেখা নেই বলে এটা দেখলে হবে এই যে এখানে দেওয়া আছে আর কিছু এই লাস্ট উপরে শুধু সেলার বার নেই বিপরীত। ঠিক আছে, তাহলে বিক্রয় হিসাব হয়ে গেছে বাবা। একটু শেষ করবো রে, আর একটা ভ্যাট চলতে হিসাব। টাইমও শেষ, ক্লাসও শেষ, একটা প্রশ্নের ক খ গ আমরা কিন্তু সুন্দরভাবে শেষ করতে পারছি। সাকসেসফুলি ক্লাস টাইমের মধ্যে মোটামুটি একটা সমস্যা তোমাদের বোঝানো গেছে, সেটা হচ্ছে ভ্যাট চলতি হিসাব। এবার ভ্যাট চলতি হিসাব। ওকে, ভ্যাট চলতি হিসাব কোথায় আছে? 2 তারিখে আছে। 2 তারিখ ক্রয় আছে ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে দিলাম নগদান। ভ্যাটের সামনে টাকা আছে, ডেবিট পাশে টাকা আছে 1500, তাহলে ডেবিট জে এর 1500। তারপরে আছে 5 তারিখ, 5 তারিখেও ভ্যাট আছে 5 তারিখ। এখানে বিক্রয় আছে ক্রেডিট, ভ্যাট চলতি হিসাব আছে ক্রেডিট, নগদান আছে ডেবিট। তাহলে আবার লিখবো নগদান। নগদান ভ্যাট চলতি হিসাব আছে ক্রেডিটে 3750 টাকা, 3750 টাকা। 1500 বাদ দিলে ক্রেডিট জেড থাকবে 2250 টাকা। 2250 টাকা ক্রেডিট জেড বের হয়ে গেছে। তারপর 12 তারিখে দেখো, আবারও 12 তারিখ। 12 তারিখ ক্রয় ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে প্রদেয় হিসাব, টাইটেল লিখবো প্রদেয় হিসাব। ভ্যাট চলতি হিসাব ডেবিটে 3913 টাকা, 3913। তাহলে ডেবিট হলো 3913 সমান 3913 থেকে বিয়োগ হবে 2250। 3913 বিয়োগ 2250, 1663 তাহলে ডেবিট জের হলো 1663 টাকা। যেটা চেঞ্জ হয়ে গেল, ডেবিট পাশে টাকা বেশি, ক্রেডিট পাশে টাকা কম, তাহলে ডেবিট পাশে জের লিখলাম 1663 টাকা। তারপর 18 তারিখ, তারিখ হচ্ছে 18। এখানেও ভ্যাট চলতি হিসাব আছে, ক্রেডিটে আছে, ডেবিটে আছে প্রাপ্য হিসাব, ডেবিটে আছে প্রাপ্য হিসাব। তাহলে ক্রেডিট পাশে লিখবো 6522 টাকা, 6522। তাহলে আরেকবার বিয়োগ করো, 6522 বিয়োগ 1663, 1663 4859 4859 টাকা হচ্ছে ক্রেডিট যে শেষ। এই তিনটা খতিয়ান 1 2 3, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব এবং ভ্যাট চলতি হিসাব। এই তিনটা খতিয়ান তোমাদের